আলাইকুম সবাইকে। আমি রেজওয়ান আহমেদ। আমাদের নতুন ইউটিউব চ্যানেল লেটস টক সবাইকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলে। আজকে আমাদের প্রথম ভিডিও হতে যাচ্ছে ট্রাম্প ট্যারিফ নীতি সে ব্যাপারে। সঙ্গেই থাকুন। A tariff is a tax on a foreign country. That's the way it is, whether you like it or not. A lot of people like to say, oh, it's a tax on us. No. It's a tax on a foreign country. It's a tax on a country that's ripping us off and stealing our jobs. আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রেজওয়ান আহমেদ। আমাদের নতুন ইউটিউব চ্যানেল লেটস টক, যেখানে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের বৈশ্বিক ব্যাপারগুলো নিয়ে, সমস্যা সমাধান, আমাদের নিজ দেশ বাংলাদেশের সমস্যা সমাধান, এগুলো নিয়েও আলোচনা করব। সাথে বিভিন্ন ধরনের বিজ্ঞান ভিত্তিক আর এন্টারটেইনমেন্ট, সব ধরনের যেগুলো আলোচনা করার প্রয়োজন আর যেগুলোর যদি কোনো সমস্যা থাকে প্লাস সমাধান কি করা যায় সেই সব ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সঙ্গেই থাকবেন লেটস টক পরিবারের সাথে। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রেজওয়ান। আমাদের নতুন ইউটিউব চ্যানেল লেটস টক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আমার আজকে প্রথম ভিডিও, আর আমি চেষ্টা করব এই চ্যানেলটার ভিতরে যত ইনফরমেটিভ, বিজ্ঞান ভিত্তিক আর সারা বিশ্বে কি ঘটছে, এন্টারটেইনমেন্ট, মোটামুটি সব ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করে যাব। আর আজকে আমাদের টপিক হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সারা বিশ্বে যেটা নিয়ে খুব হইহুল্লোড় ঘটনা ঘটে যাচ্ছে, সেটা হচ্ছে ট্রাম্পের যে ট্যারিফ নীতিটা, সে ব্যাপার নিয়ে আলোচনা করব। তো আসুন আজকে আমরা জানতে চেষ্টা করি যে ট্রাম্পের যে এই ট্যারিফ নীতিটা সেটা কিভাবে প্রভাব বিস্তার করছে সারা বিশ্বে। আপনারা, আমরা যারা সবাই এটা থেকে যেভাবে আমরা ইফেক্ট হচ্ছি, আর সামনের যে ভবিষ্যতে কি বড় ধরনের বিপদ আসতে যাচ্ছে, আর সেটার পরিণতি কি হবে সারা বিশ্বের মানুষদের জন্য, সে ব্যাপারগুলো আমরা আলোচনা করব। আর কিছু সতর্কতা কি নেওয়া যায় আমাদের সাধারণ পাবলিক, সবার শেষে আমরা সেই ব্যাপারগুলো একটু ডিসকাস করি। আমি কিছুটা রিসার্চ করে বের করেছি, আর বিভিন্ন যারা অর্থনীতিবিদ আছেন সারা বিশ্বের, তারা কিছু যে কথাগুলো বলেছেন সেটার ভিত্তিতে আমরা একটা ছোটোখাটো সলিউশন বলতে পারেন, অথবা বলতে পারেন যে সতর্কতা কিভাবে নেওয়া যায় সে ব্যাপারটা। তো সঙ্গেই থাকুন লেটস টক পরিবারের সাথে। ট্রাম্প ট্যারিফ নীতি বর্তমান সময়ে একদম ধরতে পারেন যে টপ চার্টের নিউজ এটা। আর এটা নিয়ে খুবই হইহুল্লোড় চলছে সারা বিশ্বে, কারণ ট্রাম্প যেইভাবে ট্যারিফ নীতিগুলো আরোপ করে যাচ্ছে সারা বিশ্বের উপর, সেটার খুবই নেগেটিভ ইফেক্ট আমরা সারা বিশ্বে অলরেডি এই বিগত 2-3 সপ্তাহের ভিতরেই দেখতে শুরু করে ফেলেছি। আর এর মাধ্যমে যে কত ধরনের সমস্যা অলরেডি শুরু হয়ে গেছে, সেই ব্যাপারটাও আমরা এখন সচক্ষে দেখতে পাচ্ছি। তো আমরা আজকে প্রথমত একে একে কিছু টপিকসগুলি আমরা জানার চেষ্টা করি যে এই নীতিটার ভিতরে কিভাবে ট্যাক্স বাড়ানো হয়েছে, আর কোন দেশের উপর বেশি পরিমাণ ট্যাক্স বাড়ানো হয়েছে, আর কোন দেশ এটাতে ভালো ধরনের ইফেক্ট করবে। তো ট্রাম্প যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে আপনার সমগ্র দেশ, যেই দেশের সাথে আমেরিকান যত কোম্পানি কাজ করে, বিভিন্ন দেশের কোম্পানির সাথে, সে প্রত্যেকটা পণ্যের উপর 10% করে যে ট্যারিফটা বসিয়েছে, সেটা খুবই জটিল। কারণ এত পরিমাণ ট্যাক্স, যেটা অনেক কান্ট্রি সেটা হিসাবের বাইরে চলে যায়, তাদের প্রোডাকশনের বাইরে চলে যায়। তো এরকমই চলতে থাকলে তাহলে খুব শিগগিরই ওই যে দেশগুলির উপর যে ট্যারিফগুলি বসানো হচ্ছে, সেই ট্যারিফের কারণে ওই দেশের পুরা ব্যবসাটাই ধ্বংস হয়ে যাবে। কারণ এত পরিমাণ ট্যাক্স দিয়ে তারা কোনো কিছুই লাভ করতে পারবে না। তো একসময় হবে কি, সেই সব ব্যবসাগুলো একে একে সব বন্ধ হয়ে যাবে। তো বোঝার বিষয় হচ্ছে গিয়ে যে এই ট্যারিফটা কিভাবে কাজ করে।
এখন আমরা সংক্ষিপ্তভাবে যদি বলতে যাই, তাহলে ট্যারিফটার মানে হচ্ছে গিয়ে, ধরুন একটা দেশের সাথে আমেরিকা কাজ করে, তো আমেরিকানরা সেই দেশের মধ্যে তাদের কোম্পানিটা স্থাপন করা, তো সেই কোম্পানিতে সব কিছুই আছে, এমপ্লয়ি আছে, ম্যানেজার আছে, সব কিছু আছে, কিন্তু মালিক আপনার আমেরিকান। সো পরে গিয়ে হচ্ছে গিয়া যে এখন যদি ওই কোম্পানিটা ট্যাক্স কম ছিল বিধায় সে কোম্পানিটা কাজ করে যাচ্ছিল, কারণ তাদেরকে কম ট্যাক্সের বিনিময়ে এমপ্লয়ীদেরকে বেতন স্বাচ্ছন্দ্য সিস্টেমে দেওয়া যাচ্ছিল। তো এখন যদি ট্যাক্স বেড়ে যায় তাহলে হবে কি, সেই কোম্পানিটা সেই ট্যাক্সটা যদি উঠাইতে হয়, সেই ট্যাক্সের টাকাটা যদি লাভ করতে হয়, তাহলে তাকে প্রোডাকশনে আরও খরচ করতে হবে। আর আপনার যে এমপ্লয়ি আছে, স্টাফ আছে, সেই স্টাফদেরও সেই পরিমাণ বেতনটা তারা এইভাবে দিতে পারবে না, কারণ তাদের সাথে সেই চুক্তি হয়ে যাওয়া যে এমপ্লয়িগুলি কি বেতনে কাজ করবে। আর সারা বিশ্বে তো আপনারা জানেন যে যেমন চায়না আছে, আমাদের বাংলাদেশ আছে, আর ভিয়েতনাম আছে, তারা খুব স্বল্প খরচের ভিতরেই এমপ্লয়িদের দিয়ে কাজ করাতে পারে, কারণ একটা আমেরিকানকে ঘন্টায় যদি $20 থেকে $25, এটা সর্বনিম্ন তাদের ঘন্টা ভিত্তিক বেতন, যেটা আমেরিকাতে দিতেই হয় একজন এমপ্লয়িকে। সে জায়গার ভিতরে যদি একটা চায়নাতে একটা এমপ্লয়িকে দিতে হয়, তাহলে সে বেতনটা কমে ঘন্টাতে চলে আসে $2 থেকে $3। যদি বাংলাদেশে হয় সেটা আরো কম। তো আপনারা হিসাব করে দেখতেই পারেন যে আমেরিকানরা কেন বিভিন্ন দেশে তাদের কোম্পানি স্থাপন করা, ইভেন আমাদের যে আমরা যে অ্যাপেল ইউজ করি, এই অ্যাপেলের যে ফোনটা, সেই অ্যাপেল কোম্পানি 90% কাজই হয় চায়নাতে, শুধু নামটা শুধু থাকে অ্যাপেল, আর মেড ইন যদি বলা হয় তো মেড ইন আমেরিকা বা মেড ইন যাই দেখ না কেন, কিন্তু মেইন ম্যানুফ্যাকচার থেকে শুরু করে অ্যাসেম্বলি সবকিছুই চায়নাতে পায়। তো আপনারা এইখানেই বুঝে নেন যে আমেরিকানরা কিভাবে অন্য দেশে কম টাকা দিয়ে কাজ করে তাদের দেশে সবকিছু বেনিফিট নিয়ে যায়। তো বাংলাদেশেও একই রকম ভাবে যে গার্মেন্ট শিল্পটা বাংলাদেশে চলে, এর কারণই হতেছে বাংলাদেশে খুব অল্প টাকাতে শ্রমিক পাওয়া যায়। সো এই কাজটা তারা আমেরিকাতে করাতে চায় না, কিন্তু এখন ট্রাম্প যেটা চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে, ট্রাম্পের যে চিন্তাটা আমি যতটুকু বিভিন্ন নিউজ থেকে বা ইনফরমেশনগুলো থেকে বুঝতে পারলাম, ট্রাম্প চাচ্ছে গিয়ে It's a tax on a foreign country. It's a tax on a country that's ripping us off and stealing our jobs. ক্ষমতা থাকা অবস্থাতে আমেরিকানরা যেন এই জবলেস হয়ে না থাকে, আমেরিকানরা যেন সবাই কাজ করতে পারে, সেই কারণে সে এলোপাথারি সব দেশের উপর সবকিছুর উপর ট্যারিফ বাড়িয়ে যাচ্ছে। এটার আরেকটা কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে, কারণ ট্রাম্প লক্ষ্য করে দেখছে যে আমেরিকানরা ডে বাই ডে অনেক ধরনের কাজ তারা করতে স্বাচ্ছন্দ্য আর বোধ করছে না, কারণ তাদের সময়ের সাথে সাথে তাদের মেন্টালিটি থেকে অনেক ধরনের কাজ বের হয়ে গেছে। যেরকম এই যে আপনার বলেন প্রোডাকশন ভিত্তিক কাজ, যে কাজগুলি চায়না করছে, বাংলাদেশ করে যাচ্ছে, এই কাজটা একটা আমেরিকান একটা সিটিজেন চাইলেই করবে না, কারণ তাদের ওই লং টাইম সেই গ্যাপটা চলে যাওয়াতে তারা এখন ওইভাবে অভ্যস্ত না সেভাবে কাজ করার জন্য। তো এখন কি হবে, এখন ট্রাম্প যদি এভাবে ট্যারিফ বাড়াতে থাকে, তখন ওই কোম্পানিগুলি আপনার আস্তে আস্তে করে যখন দেখবে যে সেই দেশের ট্যাক্সের সাথে তারা মিল রেখে কাজ করতে পারছে না, এত পরিমাণ ট্যাক্স ওই কোম্পানি ওই দেশের যে সেট আপ করা, সেই সেট আপ করা জায়গাতে ম্যানেজ করে তারা লাভ করতে পারছে না কোম্পানি, তখন এই কোম্পানির মালিকরা বাধ্য হয়ে কি করতে হবে, সেই কোম্পানিটাকে বন্ধ করে ওই কোম্পানিটাকে আবার আমেরিকাতে সেট আপ করতে হবে, যাতে করে সেই প্রোডাক্টটা আপনার আমেরিকাতে তৈরি হয়, আমেরিকার যে সিটিজেন নর্মাল নাগরিক আছে তারা কাজ করতে পারে, আর তারা সেই প্রোডাক্টটা ওইখানেই ম্যানুফ্যাকচার করবে, ওইখানেই সেল করবে। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে গিয়ে যেখানে, সেটা হলো যে এখন ওই যে কোম্পানির মালিক সে কখনোই চাবে না $25 $20 ঘন্টাতে একটা এমপ্লয়িকে কাজ করাতে, কারণ ধরেন সে যদি একটা প্রোডাক্ট তৈরি করতো সবকিছু মিলিয়ে, ধরেন একটা প্রোডাক্টের দাম ছিল $100, এখন সেই প্রোডাক্টের যে কস্ট, সে কস্ট যদি সে হিসাব করতো, তাহলে আপনার ধরে নেন হয়তো 60% ট্যাক্স ছিল, যেটা ওই ওই দেশ থেকে আমেরিকাতে যখন ওই প্রোডাক্টটা আসতো সেই প্রোডাক্টের উপর লাগানো হতো। আর এর সাথে যদি আরো ছোটখাটো যে শ্রমিকদের বেতন,
তারপর বাকি সব কিছু মিলে টিলে হয়তো ধরে নেন 15 টাকা, 100 টাকা প্রোডাক্টে 15 টাকা খরচ ছিল। এখন যদি ওই কোম্পানি ওই ফ্যাক্টরির কাজটাকে আমেরিকাতে সেট আপ করে যদি করাতে যায়, তাহলে তাকে ওই দেশের শ্রমিককে যদি সে আপনার আমি তার এক্সাম্পলে বলি যে যদি ধরে 3 টাকা দিতে হলো ঘন্টায়, তো সেই জায়গার ভিতরে এখন সেই আমেরিকান মালিকটাকে আমেরিকাতে ওই কোম্পানির এমপ্লয়িকে আমেরিকার ভিতরে তাকে 25 টাকা দিতে হবে। তাহলে কোথায় 3 টাকা আর কোথায় 25 টাকা? তো এতে করে কি হবে, ওই যে তার যে প্রোডাকশন কস্ট সব কিছু মিলিয়ে ছিল 10 টাকা, সেটা হয়ে যাবে গিয়ে আপনার প্রায় 30 টাকা 25 টাকার মতো। তো 100 টাকা প্রোডাক্টের ভিতরে 30 টাকা কখনোই সে মালিক চাবে না, কারণ সে মালিক লাভ করে আসছে 90 টাকা। তো এখন যদি তাকে 20 টাকা লস দিতে হয়, এইভাবে হিসাব করলে দেখা যাবে তার অনেক লস হয়ে যাবে। তখন সেই লসটা রিকভার করার জন্য কি করতে হবে, সেই লসটাকে রিকভার করতে হলে তাকে ওই প্রোডাক্টের দামটা 100 টাকার জায়গায় 120 টাকা করতে হবে। এতে কি হবে, আস্তে আস্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে। সাধারণ জনগণ, আমরা নর্মাল যে আমরা জিনিস কেনাকাটা করি সেই জিনিসের উপর দাম বেড়ে যাবে, তারপর আমাদের খরচ বেড়ে যাবে। তো ক্ষতিটা অ্যাকচুয়ালি ওই কোম্পানির যে মালিক তার অতটা হবে না। ডোনাল্ড ট্রাম্প সরকারের তো আমেরিকান যারা মন্ত্রী তাদের কিছুই হবে না, আমাদের মতো যারা সাধারণ পাবলিক, আপনাদের মতো যারা সাধারণ পাবলিক, তাদেরই ক্ষতিটা হবে। তো এই যে নীতিটা, এটা কোনো মতেই মানে ভালোর দিকে যাচ্ছে না। অলরেডি অনেক অর্থনীতিবিদ, ভালো ভালো যারা আমেরিকান বড় আপনার অর্থনীতিবিদ আছে, That's what happened. Yeah, Anna, I mean, it's crazy. I very rarely have, I don't think I've ever seen anything like this, where in the course of 1 hour, we saw the market start off around 2% down and then shoot up. And we were up like 4%, and then it came back down again. Currently, where we are as of 10:49 and 30 seconds is the S&P 500 down 1%, the Dow 30 down 1.7%. But nonetheless, it seemed like that rocket up that we saw about 20 minutes ago was due to this headline. For that trade war, markets are dreading it, and most world leaders are trying to. তারা সবাই একই কথা বলতেছে যে এটার পরিণতি খুবই খারাপ হবে। এতে করে আপনার মুদ্রাস্ফীতি হবে, তারপর গিয়ে মুদ্রাস্ফীতি যখন হবে তখন জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে যাবে, টাকার মান কমে আসবে। আর এরপরে যেটা শুরু হবে সেটা হবে রিসেশন। রিসেশন জিনিসটা হচ্ছে গিয়ে আপনার চাকরিচ্যুত হওয়া। অনেক মানুষ চাকরিচ্যুত হবে। অলরেডি আমি যেখানে থাকি ইটালিতে, এখানে অলরেডি একদম বিধ্বস্ত অবস্থা শুরু হয়ে গেছে। বিগত 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আমার জানা মতে অনেক মানুষকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, জব থেকে চাকরিচ্যুত করা হয়েছে। যেখানে 10 জন কাজ করতো সেখানে এখন 5 জন কাজ করে, 5 জনকে অলরেডি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তাদের কন্ট্যাক্ট কাজ থেকে বিতাড়িত করা হয়েছে। কারণ কাজ নাই, অর্ডার সব ব্লক হয়ে গেছে। আমি যেখানে কাজ করি, আমার ইন্ডাস্ট্রি, আমি যেখানে কাজ করি সেখানে অলরেডি একজনকে কন্ট্যাক্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অলরেডি তার কাজ শেষ। তো এরকমই যদি চলতে থাকে আস্তে 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 করে, ইতালি শুধু না সারা বিশ্বে মানুষ মানে গণহারে চাকরি হারা হয়ে যাবে, কর্মহারা হয়ে যাবে। এতে করে বিশাল একটা বড় ধরনের একটা প্যান্ডেমিক আসতে যাচ্ছে। এই প্যান্ডেমিকের যে স্রোতটা, এই স্রোতে আমাদের মতো সাধারণ মানুষ একদম নিঃশেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা এরকম একটা বিধ্বস্ত অবস্থা দেখছিলাম আপনার করোনার সময়, কোভিডের সময়, যে একটা 6 মাস 1 বছরের যে একটা খারাপ সময় ছিল। তো সেই যে সময়টা মনে করেন আমরা যে কষ্ট করে পার দিছি, এখন যে ট্যারিফের যে সমস্যাটা আসতে যাচ্ছে, এই সমস্যাটা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আর এর কারণে সাধারণ মানুষ একদম মনে করেন যে নিঃশেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। যারা চাকরি করি, আমাদের মতো আপনাদের মতো যারা চাকরিজীবী, তাদের যে কি হবে এটা উপরওয়ালাই ভালো জানে। তো ট্রাম্প যেভাবে চিন্তা করতেছে, আসলে এটা এইভাবে পসিবল না। কারণ ট্রাম্প শুধু চিন্তা করতেছে আমেরিকান নাগরিকদের জন্য, কিন্তু ট্রাম্প এটা চিন্তা করতেছে না যে আমেরিকান নাগরিকরাও এর থেকে উপকৃত হবে না। কারণ ওই যে বললাম যে মালিক যখন জিনিসের দাম বাড়িয়ে দিবে, তখন আমেরিকান ওই নাগরিকদেরও ওই দাম দিয়েই কিনতে হবে। তো মানুষের যদি চাকরি না থাকে, মানুষ যদি ওই বেতনে কাজ করতে না পারে, আর আমেরিকানরা কখনোই এই $2-3 $5 ঘন্টা চাকরি করবে না। আর ওই মালিকও চাবে না তাদেরকে $25 কাজ করাতে, কারণ মালিকের লাভ নাই। তো এই যে সমস্যাটা, এই সমস্যা, জটিল সমস্যাটা ট্রাম্প বুঝতে চাচ্ছে না, কারণ ট্রাম্প একটু আউট অফ মাইন্ডে চলে।
ট্রাম্পের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা এরকম একটা ক্যারেক্টার, সে আগে কথা বলে তারপর ভাবে। কিন্তু যেটা বুদ্ধিমান তারা হচ্ছে আগে ভাববে, তারপর কোনো কথা বলবে, তারপর কোনো নিয়ম, কোনো রুলস রেগুলেশন আনবে। এটা হচ্ছে কি একটা বুদ্ধিমান কাজ, যেটা আমি মনে করি। কিন্তু না, ট্রাম্পের যে আমি রিসেন্ট কিছু ভিডিও দেখলাম, ট্রাম্প এতটা অ্যাগ্রেসিভ, ট্রাম্প এইভাবে কথা বলতেছে যেন ট্রাম্প সারা বিশ্বের একদম রাজা, সারা বিশ্ব ওর হাতের মুঠোয়, আর সারা বিশ্বকে ও I'm telling you, these countries are calling us up, kissing my ass. They are dying to make a deal. Please, please, sir, make a deal. I'll do anything. I'll do anything, sir. And I really think we're helped a lot by the tariff situation that's going on, which is a good situation, not a bad. It's great. It's going to be legendary. You watch. Legendary in a positive way, I have to say. That's why additional tariffs on Chinese goods are in place effective midnight tonight at 104%. Until they make a deal with us, that's what it's going to be. I think they'll make a deal at some point. China will, they want to make a deal. They really do. They want to make a deal. They just don't know how to get it started because they're proud people. China will now pay a big number to our treasury. This is all taxes. ওর পায়ের কদমে আইসা নমনম করবে, কারণ সে অলরেডি এরকম ভাষা ব্যবহার করতেছে যে একটা প্রধানমন্ত্রী, একটা প্রেসিডেন্ট, সে একজন আমেরিকান প্রেসিডেন্ট, কিন্তু তার কথাবার্তার ধরন দেখলে মনে হয় যে একদম নর্মাল অজপাড়াগার থেকে উঠে আসা, একদম নর্দমার থেকে উঠে আসা একজন মানুষ। এই জন্যই আসলে বলতে মানে হয় যে আগে মুরব্বীদের শুনছে, টাকা থাকলেই সামাজিকতা শেখা যায় না, পারিবারিক শিক্ষার অভাব থাকলে যেটা হয়। ট্রাম্প হয়তো বা ব্যাকগ্রাউন্ড ভিত্তিকভাবে অনেক বড় লোক ছিল, সে নিজেও অনেক টাকা কামাইছে, কিন্তু তার ব্যবহার, তার অ্যাটিটিউড, তার যে কথাবার্তার ধরন অন্য দেশের প্রতি, সেটা খুবই খুবই আপনার ব্যঙ্গাত্মকমূলক। সে কাউকে একদম তোয়াক্কাই করতেছে না, এরকম অবস্থা। তো এটা থাকবে না, এটা বেশি দিন থাকবে না, কারণ একটা সময় যখন জনগণ ক্ষিপ্ত হয়ে যাবে, যখন জনগণ অলরেডি আমেরিকাতে প্রোটেস্ট হওয়া শুরু হয়ে গেছে। Also have the new Trump protests I'm telling you about, and with new media, you have some of that reaching new people, going viral as people create their own storyline. Alabama, Alaska, Arizona, Arkansas. One dude had a T-shirt. He said, I'm a recovering MAGA supporter." New Hampshire. Attack trade war. Markets are dreading it, and most world leaders are trying to. জন্য নিউজ হচ্ছে, প্রতিদিন নিউজ হচ্ছে যে স্টক মার্কেট আস্তে আস্তে করে একদম ক্র্যাশ করে যাওয়ার মতো অবস্থা। সরি, এখন আমেরিকা এত বড় একটা মার্কেট যেটা সারা বিশ্ব কন্ট্রোল করে, এখন তাদেরই যদি স্টক মার্কেট একদম ক্র্যাশ করার অবস্থাতে আসতে শুরু করে, তাহলে সারা বিশ্বে তো মনে করেন একদম না খাওয়া অবস্থা হয়ে যাবে। তো এখন ট্যারিফের যে সমস্যাটা, সেটা আস্তে আস্তে করে সব মন্ত্রীরা, সব দেশের যারা বড় বড় অর্থনীতিবিদ, তারা সবাই মিলে বৈঠক করতেছে। এখন এমন হতে পারে যে আস্তে আস্তে করে ট্যারিফগুলিকে কমিয়ে আনা হবে, আমরা ট্যারিফটাকে একদম স্থগিত করে দেওয়া হবে। রিসেন্ট আমরা যে খবরটা পেলাম যে আপাতত 90 দিনের জন্য এটাকে স্থগিত রাখা হয়েছে, ক্যান্সেল করা হয়নি, কিন্তু স্থগিত রাখা হয়েছে, যাতে করে অ্যাটলিস্ট সারা বিশ্ব একটা হিসাবে আসতে পারে যে কত পার্সেন্ট করা দরকার, কত পার্সেন্ট সে বাড়াতে পারবে, আর কত পার্সেন্টের বিনিময়ে এই মালিকরা বা এই যে যারা ব্যবসা করতেছে তারা সবাই লাভবান হতে পারবে। এখন এভাবেই যদি চলতে থাকে, আগামী 5-6 মাস খুবই খারাপ যাবে। আমাদের সবাইকে, সাধারণ পাবলিককে একটু সতর্ক থাকতে হবে, কারণ আগামী 6-7 মাস অর্থনৈতিকভাবে এতটাই বিধ্বস্ত অবস্থা থাকবে যে মানুষের কাজ অনেক চলে যাবে। আর যারা নতুন, তাদের তো মানে একদমই মানে শুরু করার আগে শেষ অবস্থা এরকম। এর ভিতরে আমি একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যারা বর্তমানে এই রিসেন্ট সময়ে চিন্তা ভাবনা করতেছেন বা কাউকে টাকা দিয়ে কোনো স্টুডেন্ট ভিসা হোক, তারপরে আপনার কোনো বিজনেস ভিসা হতে পারে, সেটা ওয়ার্ক পারমিট ভিসা, সো প্লিজ একটু চিন্তা ভাবনা করে তারপরে আগাবেন, কারণ বর্তমানে যেই রিসেশন চলতেছে, এই রিসেশনের ভিতরে আমরা যারা পুরান, মানে যারা অলরেডি 15 বছর 20 বছর ধরে বিদেশ থাকছে, তাদেরই চাকরি চলে যেতেছে, তাদেরকে ছাঁটাই করে দেওয়া হইতেছে। এবং অনেক আমেরিকান ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে বন্ধ হয়ে যাচ্ছে।
আপনার বড় বড় সুপার মল, বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় আপনার যে শপিং সেন্টারগুলো ছিল সেই সব জায়গার কাস্টমার একদম বন্ধ হয়ে যাচ্ছে, কারণ টাকা নেই। সবার এখন রিসেশন চলতেছে, অনেকে চাকরি চলে গেছে, যাদের সেভিংস আছে সেভিংসের উপরে আর কতদিন চলবে, শপিং তো দূরের কথা, খাবার টাকা জোগাড় করাটাই কষ্ট হয়ে যাচ্ছে। তো এখন এরকমই যদি চলতে থাকে তাহলে একটা সময় গিয়ে মানুষ আর কেনাকাটা, শখের জিনিস তো দূরের কথা, আপনার যে দৈনন্দিন যাবতীয় যে জিনিসগুলো সেগুলো কেনাকাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিনতে পারবেই না, অনেক হিসাব নিকাশ করে কিনতে হবে। তো যারা এই বিদেশের চিন্তা ভাবনা করতেছেন, হোক সেটা আমার ছোট ছোট ভাইয়ের মতো হোক, বড় ভাইয়ের মতো যদি থাকেন, ছোট বোন, বড় বোন, যেই হোক, যারাই চেষ্টা করতেছেন, আপাতত অন্তত এই বছরটা একটু ভেবেচিন্তে আপনারা মুভ করার চেষ্টা করেন। কারণ যদি বিদেশে আসেন, আসার পরে যদি এরকম এই আপনার জব ক্রাইসিস থাকে, তাহলে আপনাদের জন্য চাকরি পাওয়াটা খুবই খুবই কঠিন হয়ে যাবে। আর বিদেশে আপনারা কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ খরচ। এটা আমি একটা আলাদা ভিডিও করব, যে একটা বিদেশে একটা পরিবার বা একটা মানুষ কতটা খরচ করে, কতটা ইনকাম করে। আসলে বাংলাদেশ থেকে তো, যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশ থেকে আসলে বোঝাটা খুবই কঠিন যে একটা মানুষ যে কত টাকা ইনকাম করে আর তার কত টাকা খরচ। কারণ বাংলাদেশে মনে করে যে বিদেশ গেলাম মানে গেলাম মাত্রই 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা ইনকাম, আসলে না। বিদেশ জীবন নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, যে বিদেশের জীবনটা কতটা কঠিন, আর বাংলাদেশের মানুষ যেভাবে মনে করে সেটা সম্পূর্ণই একটা রূপকথার মতো। বিদেশটা একটা বাংলাদেশের মেন্টালিটি রূপকথার মতো, সেটা মানুষ যখন এখানে আসে, বাস্তবতা ফেস করে, তখনই বুঝতে পারে যে বিদেশটা আসলে কতটা কঠিন আর এখানে সার্ভাইভ করাটা কতটা ডিফিকাল্ট। হয়তো বা দেশ থেকে যারা দেখতেছেন হয়তো এটা এইভাবে আপনারা হয়তো বুঝবেন না, কিন্তু আমি একটা ডিটেলস ভিডিও করব, আর সেটার ভিতরে আমি চেষ্টা করব বোঝানোর, এবার আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেও বলবো যে কিভাবে স্ট্রাগল করতে হয়েছে, কিভাবে ফেস করতে হয়, সবই বলবো। তো আমি শর্টকাটে যেটা বলতে চাচ্ছিলাম, যে যারাই আসবেন, যদি আপনাদের একটা ভালো এখানে ব্যাকআপ থাকে, হতে পারে আপনাদের বাংলাদেশে খুব ভালো ফাইন্যান্সিয়াল অবস্থা আছে, আপনি মোটামুটি 1 বছর 1.5 বছর এখানে নিজ খরচে বা আপনি বাংলাদেশ থেকে খরচ এনে চলতে পারবেন, তাহলে ইউ মোস্ট ওয়েলকাম, আপনি আসতে পারেন। কিন্তু আপনি যেখানে আসার পরে যে জব করবেন, কাজ করে যে আপনি ইনকাম করে দেশে পাঠাবেন, এটা আগামী অন্তত 6 মাস বা এই বছরটা 2025টা খুবই রিস্কি একটা ডিসিশনে যাবে। সো বি কেয়ারফুল। আর যদি আপনাদের এরকম রিলেটিভ থাকে এখানে, যদি আপনাদের এখানে আপনার এরকম বড় ভাই, আপনার একদম কাছের আত্মীয় স্বজন যদি থাকে, যে আপনাকে একটা ব্যাকআপ দিতে পারবে, একটা শেল্টার দিতে পারবে, আপনাকে থাকার জন্য 1 বছর একটা ব্যাকআপ ভালো মতো দিতে পারবে। কারণ আপনি যদি এখানে আসার পরে যদি ব্যাকআপটা না পান, তাহলে আপনার নিজ পকেট থেকেই টাকা খরচ করতে হবে, আর সেটা হবে ডলারে আর নাহলে ইউরোতে। সো আপনি একটু ভেবেচিন্তে নেবেন যে ডলারে আর আপনার ইউরোতে খরচ করতে গেলে কি পরিমাণ যে খরচ হবে, আপনার বাসা ভাড়া, আপনার খাওয়া দাওয়া, ট্রান্সপোর্ট ব্যবস্থা, তারপরতে যদি স্টুডেন্ট হয় তাহলে তো টিউশন ফি থাকেই। সো যারা এইসব চিন্তা ভাবনা করতেছেন, খুবই সাবধান, একটু ভেবে চিন্তা নেন, কারণ অনেক লাখ টাকার ব্যাপার। কারণ আমেরিকা বলেন, ইউরোপে বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, যে দেশেই বলেন, স্টুডেন্ট ভিসা যেতে গেলে তো মিনিমাম 15 থেকে 20 লাখ টাকা লাগছেই। আর ওয়ার্ক পারমিট ভিসাও কাছাকাছি অবস্থা। সো আপনি যদি এত টাকা ইনভেস্ট করে আসে, যদি দেখেন যে এরকম একটা জব ক্রাইসিস, আপনি ওই পুরান টাকাটাই কিভাবে তুলবেন? আর যারা মধ্যবর্তী, আমি তাদের কথা বলছি, যাদের অন্তত ব্যাকআপটা অনেক টাফ। সো খুবই সাবধান, একটু ভেবে চিন্তে নেন। এই বছরটা অন্তত একটু ওয়েট করেন, পরিস্থিতি একটু যদি ভালো হয়ে যায়, আপনারা অবশ্যই নিউজের মাধ্যমে জানতে পারবেন। কয়েকদিন পরেই জানা যাবে যে টেরিফের কি ফলাফল আসলো, 90 দিনের যে স্থগিত যে দেওয়া হয়েছে। সো এই ব্যাপারটাকে আমি পয়েন্ট আউট করতে চাচ্ছিলাম এই কারণে, কারণ আমি জানি যে আমাদের দেশের অনেক ইয়াং ছেলে, অনেক ইয়াং মেয়েরা একটা নতুন স্বপ্ন নিয়ে বিদেশের চিন্তা ভাবনা করতেছে, স্টুডেন্ট হিসেবে আসবে, জব করবে, লেখাপড়াও করবে। কিন্তু বর্তমান যে সিচুয়েশন খুবই খারাপ, কানাডা, অস্ট্রেলিয়া, ইটালি সব জায়গাতে গণহারে লোক ছাঁটাই হইতেছে কাজ থেকে। সো যারা পুরানরাই কাজ পাচ্ছে না, তো নতুনদের কিভাবে কাজ দিবে? সো বি কেয়ারফুল, আপনাদেরকে আমি সাবধান করতে চাচ্ছি। তো এখন ফিরে আসি যে টেরিফের যে মানে হবে ভবিষ্যতে, আর কিভাবে সতর্ক থাকা যায়।
সো আমরা যারা সাধারণ পাবলিক তাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলবো যে আপনারা চেষ্টা করেন যে আপনাদের যে সেভিংস যদি কমও থাকে এখন থেকে বেশি বেশি সেভিংস করেন, কারণ ডে বাই ডে আরও খারাপ যাবে, আরও আস্তে আস্তে খারাপ হবে, জিনিসপত্রের দাম আরও বাড়বে। কারণ অলরেডি যেসব দেশে ট্যাক্স বসানো ট্যারিফ লাগানো হয়ে গেছে সেই সব দেশের যে মালামালগুলি সেই মালামালগুলি যখন আসবে তখন ওই ট্যারিফ হিসাব করেই দাম নির্ধারিত হবে, আর ওই দামের উপর বেস করে আপনাকে ওই প্রোডাক্টটা কিনতে হবে। যেমন ফর এক্সাম্পল আমেরিকাতে অলরেডি আইফোনের যে অ্যাপেল স্টোরে যে অ্যাপেলের আইফোনের দাম অলরেডি $2000 উপর ছাড়িয়ে গেছে, কারণ তাদের উপর ট্যারিফ যে বসানো হয়েছে, চায়নার উপর ট্যারিফ বসানো হয়েছে, চায়নাতে প্রোডাকশন হয়ে আসে। সো চায়নার উপর প্রোডাকশনে আসে বিধায় চায়নার যে ট্যারিফটা সেই ট্যারিফের অনুযায়ী আপনার এই আমেরিকাতে সেই প্রাইসটা হবে। সো যেই আইফোনটা যদি আমেরিকাতে $1200-1300 পাওয়া যেত সেটা এখন পাওয়া যাচ্ছে $2000 উপরে, সামনে এগুলো আরও বাড়বে। এটা হচ্ছে এক্সাম্পল, আপনার খাবার জিনিস থেকে শুরু করে মানে মোট কথা আমেরিকাতে যেসব জিনিসগুলো বিদেশ থেকে আনা হতো, আমদানি করে আনা হতো, সেই আমদানি প্রোডাক্টগুলোর উপর চরম আকারে ট্যাক্স বাড়াইছে। আর এটার কারণ হচ্ছে আমেরিকা দেখছে যে আমেরিকা সারা বছর যে পরিমাণ টাকা বাইরে কেনাকাটার জন্য দেয়, রপ্তানির জন্য দেয়, তো আমদানির ক্ষেত্রে তার থেকে বেশি দেয়। ব্যাপারটা এরকম যে আমেরিকাতে ম্যাক্সিমাম জিনিস এন্টার করে আর বাইরে যায় কম। তো এতে করে হয় কি যে আমেরিকার যে আপনার জিডিপি, আমেরিকা যে ওদের যে সম্পদটা যেটা ওদের রিজার্ভ, সেই রিজার্ভের থেকে টাকাগুলো যে বের হইতেছে সেই পরিমাণ টাকাটা আসতেছে না। তো এই জিনিসটাকে একটা সামঞ্জস্য আনার জন্য ট্রাম্প অনেক হার্ডকোর চেষ্টা করতেছে যে যেন যে পরিমাণ টাকা তারা বাইরে ইনভেস্ট করতেছে বাইরের দেশকে দিবে ট্যাক্স দিয়ে ওই জিনিসটা আমদানি করার জন্য, তাহলে ওই দেশগুলি যেন তার কাছ থেকে সেই প্রোডাক্টটা নিয়ে রপ্তানির যে লেভেলটা সেটাকে কাছাকাছি নিয়ে আসে। তো এতে করে যে সমস্যাটা হবে যে ওই দেশগুলো ঘুরে ফিরে ওই ট্যাক্সের ভারটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিবে, ওই প্রোডাক্টগুলো আমাদেরকে ওই দাম দিয়ে কিনতে হবে, ইভেন খাবার জিনিস পর্যন্ত ছাড় পাবে না, কোনো একটা সুতা পর্যন্ত ছাড় পাবে না। সো এই হচ্ছে কি ট্যারিফের যেই বর্তমান উথাল পাথাল। সো এইভাবে যদি চলতে থাকে আগামী 1 মাসের ভিতরেই জানা যাবে, আরো 90 দিন তো আছেই, তার ভিতরে অলরেডি যেগুলো দেশে দেওয়া হয়েছে, চায়নার উপর খুবই বেশি পরিমাণে ট্যাক্স দেওয়া হয়েছে, এখন চায়নাও পাল্টাপাল্টি 125% ট্যাক্স আমেরিকার উপর চাপায় দেওয়ার চেষ্টা করতেছে। তা এখন হচ্ছে কি, এখন ট্রেড ওয়ার শুরু হবে। ট্রেড ওয়ারটা শুরু হবে এরকম যে আমরা বিগত ইতিহাসে দেখতে পারছিলাম যে প্রথমে ছিল আপনার অস্ত্র নিয়ে ওয়ার, টেকনোলজি ওয়ার ছিল, তারপর পারমাণবিক বোমা নিয়ে ওয়ার ছিল, এরপরে আসলো আপনার ভাইরাস নিয়ে ওয়ার। তো এই যে ধরনের এখন যেটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে ট্রেড ইকোনমি ওয়ার হবে। আর এই ইকোনমি ওয়ারটা এতটাই ভয়াবহ আকার নিতে যাচ্ছে বা ভবিষ্যতে যাবে যে মানে আমরা মানে এটা ধারণাই করতে পারবো না যে মানুষ হয়তো অস্ত্রের আঘাতে মরবে না, কিন্তু মানুষ টাকা না খাওয়ার যে অভাব, যেই টেনশন, কাজ ছাড়া যাদের বেতন চলে যাবে, বন্ধ হয়ে যাবে, তারা টেনশনের অর্ধেক এভাবেই আপনি মনে করেন যে মৃত্যুবরণ করতে বাধ্য হবে। কারণ একটা পরিবার আছে, প্রত্যেকটা পরিবারের সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে কিভাবে লালন পালন করবে, কি খরচটা কোত্থেকে আসবে, এইসব টেনশন যখন শুরু হবে তখন পরিবারের ভিতরে মানুষজন অসুস্থ হওয়া শুরু হবে, আর কত ধরনের যে ভয়ঙ্কর অবস্থা আসতে আসতে মানে যাচ্ছে। সো আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আর এখন উপরওয়ালাই ভালো জানে যে ভবিষ্যতে কি অপেক্ষা করছে, কিন্তু যাই হতে যাচ্ছে খুবই খারাপ একটা সিচুয়েশন হতে যাচ্ছে। কারণ বড় বড় দেশ যারা আছে যেমন চায়না, জার্মানি, রাশিয়া, আমেরিকা, তারা হয়তো বা মিটিং করবে, তাদের কিচ্ছু যায় আসবে না। তারা যারা বড় বড় মাথা আছে, যাদের বিলিয়ন বিলিয়ন ডলার আছে, তাদের এইসব ক্ষতি তারা তোয়াক্কাই করবে না, কোনো রকম ইন্টারেস্টিং না। তারা তারা তাদের মতো করে মিটিং করবে, হয়তো ট্যারিফ নিয়ে এটা ওটা বলবে, কিন্তু আমরা যারা সাধারণ তাদের যে কি হবে আল্লাহ মালুম জানে। কারণ আমি ব্যক্তিগতভাবে আমার আশেপাশে দেখতেছি যে কিভাবে মানুষজন টেনশন শুরু করে দিছে, কাজ চলে যাচ্ছে, কাজ নাই, অর্ডার নেই। আমার ব্যক্তিগত আমার ইন্ডাস্ট্রিতে অনেক অর্ডার সব ব্লক হয়ে আছে। কারণ ওই যে আমদানি শুল্ক বাইরে গেছে, আমদানি শুল্ক বেড়ে যাওয়ার কারণে কি হলো যে আমাদের যে অর্ডারগুলো সেই
অগ্রিম মানে আপনার আগের থেকে অ্যাডভান্স নেওয়া ছিল, সেই অর্ডারগুলো যে প্রাইসে নেওয়া ছিল এখন ওই প্রাইসে তারা নিতে চাচ্ছে না, এখান থেকে আমাদের কোম্পানি সেই প্রাইসে দিতে পারছে না। তো এতে করে কি হচ্ছে, একটা কনফ্লিক্ট দেখা দিচ্ছে প্রাইস নিয়ে। সো এরকম যদি চলতে থাকে একটা সময় সব বন্ধ হয়ে যাবে। সো ট্যারিফ ট্রাম্প যা শুরু করছে এটা প্রপারলি অন্যায়। এভাবে হুট করে চাইলেই এরকমভাবে ট্যারিফ কেন জানি মনে হচ্ছে যে ট্রাম্পের মাথা আসলেই খারাপ হয়ে গেছে, আর না হলে ওরা খুব গভীর কোনো ষড়যন্ত্র করতেছে বড় বড় দেশ কিছু মিলে, যেরকমটা কোভিডের সময় হয়ে আসছিল। আমি এটা নিয়েও বলবো যে কোভিডের ভিতরেও কোনো রহস্য আছে, কোভিডের ভিতরেও এমন কিছু কাহিনী ছিল যেগুলো হয়তো বড় বড় বিলিনিয়ার ছাড়া হয়তো এই ব্যাপারগুলো কেউ জানতো না। আমরা সাধারণ মানুষ তো এগুলো জানার প্রশ্নই আসে না। সো আমি একটু রহস্য পাচ্ছি যে এটার পিছনে। তো ভবিষ্যতে এটা নিয়ে আরও আলোচনা করব। তো আমরা আপাতত ট্যারিফের যে ব্যাপারটা সে ব্যাপারটা নিয়ে যেভাবে আলোচনা করলাম, তো আপাতত একটু বেসিক আমি আলোচনা করলাম। চেষ্টা করবো সামনে এইটা নিয়ে আরও ডাটা, আরও ইনফরমেশন, আরও রিসার্চ করব। আর ট্যারিফের যে ভালো খারাপ যে দিকগুলো, সেটা কোন কোন দেশ উপকৃত, কোন কোন দেশ ক্ষতিগ্রস্ত হবে, সেটিও আলাপ করব। সো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আর লেটস টক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও আরও আনবো। আপনাদের উৎসাহ, আপনাদের সাপোর্ট আশা করি পাবো। সো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।